আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ 2025 আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে এবং মাস্ট বি সাবস্ক্রাইব করবে। তোমার একটি শেয়ারে হয়তো তোমার কোনো একটি বন্ধু উপকৃত হতে পারে, তাই মাস্ট বি শেয়ার করবে। তো আজকে আমি তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বইয়ের ফিনান্স অংশের সাজেশন দিব। তো চলো শুরু করা যাক। তো ফিনান্স অংশ থেকে 6টি প্রশ্ন থাকবে, যে কোনো 3টি অথবা 4টি প্রশ্ন উত্তর করতে হবে। তো ফিনান্স অংশের অধ্যায়গুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7। তো আজকের সাজেশনের টপিকগুলো অধ্যায় হচ্ছে 4, 5, 6, 7। তো প্রথমে দেখতে পাচ্ছ অধ্যায় 4 অর্থের সময় মূল্য। এখান থেকে তোমরা অর্থের বর্তমান মূল্য অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, 2 নম্বরে অর্থের ভবিষ্যৎ মূল্য অর্থাৎ ফিউচার ভ্যালু, 3 নম্বরে প্রকৃত অথবা কার্যকরী সুদের হার অর্থাৎ EAR ইফেক্টিভ অ্যানুয়াল রেট, 4 নম্বরে রুল 72, রুল 69। তোমরা এই 4 ক্যাটাগরি ম্যাথ প্র্যাকটিস করবে। এই 4 ক্যাটাগরি ম্যাথ প্র্যাকটিস করলে 100% তোমরা কমন পাবে এবং এই অধ্যায় থেকে তোমাদের একটি সৃজনশীল 100% আসবে, দুটিও আসতে পারে। তো তোমরা এই অধ্যায় থেকে সৃজনশীল কয়ের জন্য পড়বে 1 নম্বরে অর্থের সময় মূল্য কি, 2 নম্বরে কার্যকরী বা প্রকৃত সুদের হার কি, 3 নম্বরে EAR এর পুনরূপ কি, 4 নম্বরে সরল সুদ কি এবং 5 নম্বরে পড়বে কোন সুদের ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ গণনা করা হয়। তারপর দেখতে পাচ্ছ সৃজনশীল ক্ষয়ের জন্য 1 নম্বরে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া কি ব্যাখ্যা করো, 2 নম্বরে বাট্টাকরণ প্রক্রিয়া কি ব্যাখ্যা করো, 3 নম্বরে সুযোগ ব্যয় বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, 4 নম্বরে রুল 72 এর ধারণাটি ব্যাখ্যা করো। তোমাদের এখানে রুল 69ও আসতে পারে, তো এটাও একটু দেখবে তোমরা। তারপর 5 নম্বরে প্রকল্প মূল্যায়ন ধারণাটি ব্যাখ্যা করো, 6 নম্বরে অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য সমান নয় কেন ব্যাখ্যা করো। তো 7 নম্বরে ঋণ গ্রহণের পূর্বে কোনটি বিবেচনা করা হয় ব্যাখ্যা করো। তারপর তোমরা সৃজনশীল গ এবং ঘ এর জন্য পড়বে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম 2024, সিলেট, ময়মনসিংহ 2024, চট্টগ্রাম 2023, বরিশাল 2021। জাস্ট এই কয়েকটি প্রশ্ন প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এর বাইরে আর কোনো প্রশ্ন প্র্যাকটিস করতে হবে না। এখান থেকে তোমরা 100% কমন পাবে। তারপর দেখতে পাচ্ছ অধ্যায় 5 ঝুঁকি ও অনিশ্চয়তা। এখান থেকে তোমরা আদর্শ বিচ্যুতি ব্যবহার করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ এবং তারল্য ঝুঁকি, ঝুঁকিমুক্ত আয়, আর্থিক ঝুঁকি, এই টপিকগুলো তোমরা একটু ভালো মতো আয়ত্ত করবে। তো তোমরা এখান থেকে সৃজনশীল করার জন্য পড়বে আদর্শ বিচ্যুতি কি, এটি কোন ধরনের পদ্ধতি, 2 নম্বরে ঝুঁকি কি অথবা এটা আসতে পারে প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটনা ঘটার সম্ভাবনাকে কি বলে, এভাবে আসতে পারে, 3 নম্বরে কিসের কারণে বিনিয়োগের মূল্য ওঠানামা করে, 4 নম্বরে অনিশ্চয়তা কি, 5 নম্বরে ট্রেজারি বিল ইস্যু করে কে, 6 নম্বরে বন্ডে বিনিয়োগকারীদের কোন ঝুঁকি মোকাবেলা করতে হয়, 7 নম্বরে কোনটির কারণে প্রত্যাশিত ফলাফল থেকে প্রকৃত ফলাফল ভিন্ন হয়। তারপরে সৃজনশীল ক্ষয়ের জন্য পড়বে 1 নম্বরে তারল্য ঝুঁকি কিভাবে সৃষ্টি হয়, 2 নম্বরে ঝুঁকিমুক্ত আয় বলতে কি বোঝায়, 3 নম্বরে ট্রেজারি বিল ও বন্ড থেকে প্রাপ্ত আয়কে ঝুঁকিমুক্ত আয় বলা হয় কেন, 4 নম্বরে ঝুঁকি অনিশ্চয়তার মধ্যে পার্থক্য কি লিখো, 5 নম্বরে ব্যবসায়িক ঝুঁকি কি ব্যাখ্যা করো, এটা অন্যভাবে আসতে পারে পরিচালন খরচ পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্ট ঝুঁকি ব্যাখ্যা করো। 6 নম্বরে আর্থিক ঝুঁকি বলতে কি বোঝায়, এটা আসতে পারে দায় পরিশোধের অক্ষমতা থেকে সৃষ্ট ঝুঁকিটি ব্যাখ্যা করো, এভাবে আসতে পারে। এবং 7 নম্বরে ঝুঁকিবহুল আয় কি ব্যাখ্যা করো। তারপর সৃজনশীল গ এবং ঘ এর জন্য পড়বে যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2024, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড 2024। জাস্ট এই কয়েকটি প্রশ্ন ভালো মতো বারবার প্র্যাকটিস করে ইনশাল্লাহ এখান থেকে তোমরা 100% কমন পাবে। তারপর দেখতে পারতেছো অধ্যায় 6 মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। এখান থেকে তোমরা গড় মুনাফার হার, প্রেবেক সময়, বিনিয়োগ সিদ্ধান্ত, মূলধন বাজেটিং, জাস্ট এই কয়েকটি টপিক ভালো করে আয়ত্ত করবে, আর কোনো টপিক পড়তে হবে না। তো তারপর দেখতে পারতেছো তোমরা সৃজনশীল ক এর জন্য পড়বে মূলধন বাজেটিং কি, 2 নম্বরে মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বাট্টার হার হিসেবে কি ব্যবহার করা হয়, 3 নম্বরে মূলধন বাজেটিং এর সবচেয়ে সরল জনপ্রিয় পদ্ধতি কোনটি, 4 নম্বরে মূলধন বাজেটিং প্রক্রিয়ার বাট্টার হার হিসেবে কি ব্যবহার করা হয়, একটি প্রশ্নের রিপিট চলে আসছে, 5 নম্বরে নগদ প্রবাহ কি বা প্রতিষ্ঠানের অর্থের আগমনকে কি বলে, তারপরে 6 নম্বরে অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কোনটি, 7 নম্বরে কোনটি থেকে প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ ঘটে, 8 নম্বরে মূলধন বাজেটিং এর ব্যর্থতার দায়ভার কাকে নিতে হয়, এবং 9 নম্বরে দেখতে পাচ্ছি মূলধন বাজেটিং সহজ পদ্ধতি কোনটি, মানে হচ্ছে মূলধন বাজেটিং এর সবচেয়ে সহজ পদ্ধতি কোনটি। তারপর দেখতে পাচ্ছি সৃজনশীল খ 1 নম্বরে বড় আকারের বিনিয়োগের ক্ষেত্রে মূলধন বাজেটিং এর গুরুত্ব কি ব্যাখ্যা করো, 2 নম্বরে প্রেবেক সময় পদ্ধতি সীমাবদ্ধতা ব্যাখ্যা করো, 3 নম্বরে মূলধন বাজেটিং অনুমান নির্ভর কেন ব্যাখ্যা করো, এটা অন্যভাবে আসতে পারে মূলধন বাজেটিং সর্বদাই ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত ব্যাখ্যা করো। তারপরে 4 নম্বরে চলমান পণ্যের পাশাপাশি নতুন পণ্য বাজারে ছাড়াকে কি বলে ব্যাখ্যা করো, এটা অন্যভাবে আসতে পারে পণ্য বৈচিত্র্যায়ন কি ব্যাখ্যা করো। 5 নম্বরে অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কি ব্যাখ্যা করো, এবং 6 নম্বরে গড় মুনাফার হার পদ্ধতির সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। তারপর সৃজনশীল গ এবং ঘ এর জন্য পড়বে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড এবং বরিশাল বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024 এবং 2023। তারপরে দেখতে পারতেছো অধ্যায় 7 মূলধন ব্যয়। এখান থেকে তোমরা 1 নম্বর মূলধন ব্যয়, 2 অবন্টিত মুনাফা বা সংরক্ষিত আয়,
এই দুইটা টপিকের যে সৃজনশীলগুলো আছে তোমরা এগুলো ভালো মতো প্র্যাকটিস করবে। তারপর দেখতে পারতেছো সৃজনশীল ক, 1 নম্বরে মূলধন ব্যয় কি, 2 নম্বরে কাম্য ঋণ নীতি কি, 3 নম্বরে কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় নির্ণয়ের সূত্রটি লিখো, 4 নম্বরে সংরক্ষিত আয় কাকে বলে, 5 নম্বরে বিনিয়োগকারীদের আয় কি হিসেবে গণ্য হয়, 6 নম্বরে চলতি ব্যয় কি, 7 নম্বরে শেয়ার বাজারে সার্বিক অবস্থা বোঝার জন্য কি ব্যবহার করা হয়, তারপর 8 নম্বরে মূলধন কাঠামো কাকে বলে। তারপর সৃজনশীল ক্ষয়ের জন্য পড়বে 1 নম্বরে মূলধন ব্যয় নির্ণয় গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো, 2 নম্বরে সংরক্ষিত আয় বলতে কি বোঝো ব্যাখ্যা করো, 3 নম্বরে মূলধন খরচ বলতে কি বোঝো, 4 নম্বরে ঋণপত্রের সুদ করযোগ্য নয় কেন ব্যাখ্যা করো, 5 নম্বরে অগ্রাধিকার শেয়ার ব্যয় কিসের উপর নির্ভরশীল, 6 নম্বরে মূলধন মিশ্রণ বলতে কি বোঝায়, 7 নম্বরে বোনাস শেয়ার বলতে কি বোঝায়, 8 নম্বরে কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, এবং 9 নম্বর দেখতে পারতেছো বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ প্রত্যাশিত আয় তত বেশি হোক কেন। তারপর সৃজনশীল গ এবং ক্ষয়ের জন্য পড়বে ঢাকা, কুমিল্লা, দিনাজপুর, বরিশাল 2024, ঢাকা বোর্ড 2019, দিনাজপুর 20 এবং সকল বোর্ড 2017। এই 4 থেকে 7 অধ্যায় পর্যন্ত যে কয়েকটি প্রশ্ন এবং সৃজনশীল দিয়েছি তোমরা এগুলো ভালো মতো আয়ত্ত করো, এগুলোর বাইরে আর কোনো প্রশ্ন পড়তে হবে না। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, মাস্ট বি সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তোমার একটি শেয়ার হয়তো তোমার কোনো একটি বন্ধু উপকৃত হতে পারে, তাই মাস্ট বি শেয়ার করবে। তো এই ছিল আজকে তোমাদের ফিনান্সের সাজেশন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।